প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের ভিডিও নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরের ভিডিওগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের ওপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের ওপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকে প্রথম প্রশ্নে আসার আগে তোমাদের বলতে চাই, তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহকে একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতার যুদ্ধ বলে অভিহিত করেছেন কে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, বিনায়ক দামোদর সাভারকার। 1857 সালের মহাবিদ্রোহকে একটি পরিকল্পিত জাতীয় স্বাধীনতার যুদ্ধ বলে অভিহিত করেছেন বিনায়ক দামোদর সাভারকার। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভি.ডি. সাভারকার 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন। তিনি তার ভারতীয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাস 1909 বইতে এই নামকরণ করেন। 1857 সালের মহাবিদ্রোহ, যা সিপাহী বিদ্রোহ নামেও পরিচিত, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের বিরুদ্ধে একটি বড় আকারের বিদ্রোহ ছিল। এই বিদ্রোহ ভারতীয় সিপাহীরা নেতৃত্ব দিলেও অন্যান্য শ্রেণীর মানুষও এতে যোগ দিয়েছিল। সাভারকার এই নামকরণটি এই বিদ্রোহের একটি বৃহত্তর প্রেক্ষাপটে স্থাপন করে, যা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয়। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, বাতাসে কোন গ্যাসের উপস্থিতির জন্য লাইম ওয়াটার বাতাসে রাখলে দুধের মতো সাদা হয়ে যায়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কার্বন ডাই অক্সাইড। বাতাসে কার্বন ডাই অক্সাইড গ্যাসের উপস্থিতির জন্য লাইম ওয়াটার বাতাসে রাখলে দুধের মতো সাদা হয়ে যায়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। চুনের জল বা লাইম ওয়াটারকে বাতাসে রাখলে দুধের মতো সাদা হয়ে যাওয়ার কারণ হলো কার্বন ডাই অক্সাইড গ্যাস। বাতাসে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতির কারণে এটি ঘটে। কার্বন ডাই অক্সাইড চুনের জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে। এটি কিন্তু ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে, যা একটি সাদা কঠিন পদার্থ, এবং এই কারণেই চুনের জল সাদা হয়ে যায়। যখন চুনের জল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বাতাসে উন্মুক্ত করা হয়, তখন একটি বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে। এই বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম কার্বনেট বা CaCO3 তৈরি হয়, যা একটি সাদা কঠিন পদার্থ, এবং এটি চুনের জলের দ্রবণকে ঘোলাটে করে দেয়। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কে বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। 1928 সালে বরদৌলি সত্যাগ্রহের আন্দোলনের সময় প্যাটেল কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং সফলভাবে কর বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এই আন্দোলনের সাফল্যের পর গান্ধীজি তাকে সর্দার উপাধিতে ভূষিত করেন, যার অর্থ হলো নেতা বা প্রধান। সর্দার শব্দের অর্থ কিন্তু নেতা বা প্রধান। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, কত ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন এবং ঘনত্ব সর্বাধিক হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 4 ডিগ্রি। 4 ডিগ্রি উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন এবং ঘনত্ব সর্বাধিক হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও।
4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন সর্বনিম্ন এবং ঘনত্ব সর্বাধিক হয়। এই তাপমাত্রায় 4 ডিগ্রির ওপরে বা নিচে উভয় ক্ষেত্রেই জলের ঘনত্ব কমতে শুরু করে এবং আয়তন বৃদ্ধি পায়। এটি জলের একটি অন্যান্য বৈশিষ্ট্য যা অ্যানো অ্যানোম্যালাস অ্যানোমেলাস এক্সপ্যানশন নামেও পরিচিত। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, উচ্চ আদালত নিম্ন আদালতকে কোন রিট জারি করে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, প্রহিবিশন। উচ্চ আদালত নিম্ন আদালতকে প্রহিবিশন রিট জারি করে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। উচ্চ আদালত সাধারণত হাইকোর্ট নিম্ন আদালতকে বিভিন্ন ধরনের রিট জারি করতে পারে। প্রহিবিশন এই রিট নিম্ন আদালতকে কোনো নির্দিষ্ট মামলা বা কার্যকর পরিচালনা করা থেকে বিরত রাখতে জারি করা হয়। যদি উচ্চ আদালত মনে করে যে নিম্ন আদালত এই মামলায় বিচার করার অধিকারী নয়, তাহলে এই রিট জারি করা হয়। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, কোন শাসক পাগলা রাজা নামে পরিচিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক শাসক পাগলা রাজা নামে পরিচিত। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বা খামখেয়ালি রাজা বলা হয়। মোহাম্মদ বিন তুগলক ছিলেন তুগলক বংশের দ্বিতীয় শাসক এবং তিনি তার অদ্ভুত এবং বিতর্কিত কিছু সিদ্ধান্তের জন্য পরিচিত ছিলেন। তার কিছু উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে রাজধানীতে দিল্লি থেকে দেবগিরিতে বা দৌলতাবাদে স্থানান্তর করা। এটি কিন্তু দিল্লি থেকে রাজধানী দেবগিরি বা দৌলতাবাদে স্থানান্তর করেছিল, যার পরে পাগলা রাজা খ্যাতি অর্জনে সহায়ক হয়েছিল। তামার মুদ্রা প্রচলন করা, যা পরে জালিয়াতির কারণে বাতিল করতে হয়েছিল। কৃষি উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া, যা সম্পূর্ণরূপে সফল হয়নি। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংসদের 0 আওয়ারের উদ্ভব ঘটেছিল কত সালে? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1962 সালে। ভারতীয় সংসদে 0 আওয়ারের উদ্ভব ঘটেছিল 1962 সালে। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। ভারতীয় সংসদে 0 আওয়ারের উদ্ভব হয়েছিল 1962 খ্রিস্টাব্দে। এটি সংসদের প্রশ্নোত্তর পর্বের একটি আনুষ্ঠানিক সময় বা সদস্যদের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য বরাদ্দ করা হয়। এখানে কিছু অতিরিক্ত তথ্য দেওয়া হলো। 0 আওয়ার একটি ভারতীয় সংসদীয় উদ্ভাবনা। এটি সংসদের কার্যবিধির অংশ হিসাবে সংবিধানে উল্লেখ করা নেই। এই সময় সংসদ সদস্যরা কোনো পূর্ব নোটিশ ছাড়াই জরুরি বা গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করতে পারে। কিন্তু পূর্ব নোটিশ ছাড়াই জরুরি বা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে পারে। 0 আওয়ার সাধারণত দুপুর 12টায় শুরু হয়। এটি কিন্তু দুপুর 12টায় শুরু হয়। এর নামকরণ করা হয়েছে কারণ এটি প্রশ্নোত্তর পর্বের দিনের কার্যক্রম শুরুর আগে শূন্য সময়ে শুরু হয়। নেক্সট কোশ্চেন, 8 নম্বর প্রশ্ন, কত কোটি টাকা দিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 1935 সালে গঠিত হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, 5 কোটি। 5 কোটি টাকা দিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 1935 সালে গঠিত হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। এটি 1935 সালের 1 এপ্রিল 5 কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। 1949 সালের 1 জানুয়ারি এটি জাতীয়করণ হয়। সংক্ষেপে 1935 সালে প্রতিষ্ঠিত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 5 কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1949 সালে জাতীয়করণ আরবিআই 1949 সালের 1 জানুয়ারি জাতীয়করণ হয়। তাহলে 1949 সালের 1 জানুয়ারি কিন্তু কী হয়েছিল? আরবিআই জাতীয়করণ হয়েছিল। নেক্সট কোশ্চেন, 9 নম্বর প্রশ্ন, কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, লর্ড লিটন। লর্ড লিটন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা দেখে নাও। লর্ড লিটনকে উজ্জ্বল বিফলতা বলা হয়। লর্ড লিটন
লর্ড লিটন কিন্তু 1876 থেকে 1880 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন। তার শাসনামলে বা শাসনকালে বেশ কিছু বিতর্কিত নীতি বা ঘটনা ঘটেছিল, যার কারণে তাকে এই নামে অভিহিত করা হয়। তার শাসনকালটা কিন্তু ছিল 1876 থেকে 1880 পর্যন্ত। পরবর্তী প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উন্নতির হার অভীষ্ট লক্ষ্যকে অতিক্রম করে গিয়েছিল? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উন্নতির হার অভীষ্ট লক্ষ্যকে অতিক্রম করে গিয়েছিল। এর সম্বন্ধে গুরুত্বপূর্ণ কিন্তু তথ্যগুলো তোমরা দেখে নাও। ষষ্ঠ পরিকল্পনা কাল ছিল কিন্তু 1980 থেকে 1985। ভারতের উন্নতির হার তার অভীষ্ট লক্ষ্যকে অতিক্রম করে গিয়েছিল। এই পরিকল্পনায় দ্রুত শিল্পায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং প্রযুক্তিগত স্বনির্ভরতার মতো বিষয়গুলির উপর জোর দেওয়া হয়েছিল। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1980 থেকে 85 প্রকৃতি বৃদ্ধির হার ছিল 5.7, কিন্তু 5.7, যার নির্ধারণ করা হয়েছিল 5.2 লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গিয়েছিল। এই পরিকল্পনায় দারিদ্র্য বিমোচন, কৃষি ও শিল্পের উন্নয়নে সহায়তা করার জন্য অবকাঠামো শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছিল। পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি হল ভারতের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য সরকারের প্রণীত একটি ধারাবাহিক পরিকল্পনা। এই পরিকল্পনাগুলি দেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার একটি বিশেষভাবে উল্লেখযোগ্য। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্ন উত্তর ছিল। প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করলে আমরা আরও আগ্রহ পাবো এবং নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাই তোমরা এখনও পর্যন্ত যারা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করনি, তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।